তন্ময়ের ফোনে লাগাতার কল আসছে। তাকে কল করছে পরিবারের সবাই। যেমন বড় চাচ্চু তাকে 2বার কল করেছে, ছোট চাচ্চু করেছে 4বার, ছোট চাচি 6বার, তার মা করেছে 9বার। মোট কথা শত শত মিসড কল এসেছে, কিন্তু তন্ময় দেখেনি। সাইলেন্ট করা ছিল তার ফোন। এখন হাতে নিয়ে কল দেখেও কাউকে কল ব্যাক করেনি। সবাই ওরু এবং দীপ্তর চিন্তায়। স্কুল থেকে হয়তো এতক্ষণে বাড়িতে ফোন গিয়েছে তাদের অ্যাবসেন্সের। তন্ময় সাবিহাকে বলল, তোর ফোন কই? ফোন তো অফিসে। ধর, কথা বল, জানিয়ে দে ওরা তোর কাছে। তন্ময় তার ছোট চাচ্চুকে কল ব্যাক করে সাবিহাকে ধরিয়ে দিল। সাবিহা সব কিছু খুলে বলল। এগুলো শুনে রেগে গেল বাড়ির সবাই। আজ বাড়িতে গেলে ওরু এবং দীপ্তর খবর আছে। দীপ্ত শীতে এবং ভয়ে কাঁপছে ওরুর পাশে। তার পাছায় আজ ড্রাম বাজাবে তার বাবা। অবশ্য ওরুর কপালেও শনি আছে, সেটা ভেবে ভয় কিছুটা কমে গেল তার। সে তো আর একা মাইর খাবে না, ওরুও খাবে সাথে। আপাতত রাতের বাজছে 8টা, বৃষ্টিও থামছে না। এদিকে কম বেশি সকলের কাপড় চোপড় ভিজে চুপচুপে অবস্থা। ওরু সমানে হাঁচি দিচ্ছে। দীপ্তর নাক লাল হয়ে গিয়েছে, এই বাচ্চার জ্বর আসবে বলে। কপাল ছুঁয়েও দেখল গরম। রাগান্বিত তন্ময় ডিসিশন নিল তার বাইকের চাবি অয়নকে দিয়ে এখনই ওরুদের নিয়ে বাসে করে রওনা হবে। অয়ন তন্ময়কে বলল, ভাই, এখানকার বাসগুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছে, খালি বাস পাওয়া একটু মুশকিল। অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর 2 সিট ফাঁকা রয়েছে এমন একটা বাস পেল। সামনে গেলে আরও সিট খালি হবে বলা হয়েছে। তন্ময় সাইকেলগুলো বাসের ছাদে তুলতে বলল হেল্পারকে। অয়নের সাইকেল সহ সবগুলো সাইকেল তোলা হয়েছে। তারপর ওরুদের নিয়ে উঠে গেল বাসে। খালি 2টো সিটে দীপ্ত এবং মার্জি বসেছে। ওদের দুজনের অবস্থা বেশ নাজুক। অবশ্য মার্জি বলেছে সে দাঁড়াবে, বরং ওরু বসুক। কিন্তু ওরু না করে দিল। সে দিব্যি স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছে। আরও প্যাসেঞ্জার উঠছে দেখে তন্ময় ওরুর পেছনে দাঁড়ালো। এক প্রকার সে তন্ময়ের 2 হাতের ভেতর। ভেজা শরীরে তন্ময়ের সাথে লেগে থাকতে ওরুর অদ্ভুত লাগছে। কেমন যেন তার ঘন ঘন শ্বাস ফেলতে হচ্ছে। আর চোখে পিছু ফিরতে নিলে তন্ময় তার ঘাড় চেপে ধরে সোজা করে। রক্তিম চোখে তাকিয়ে বলে, চুপচাপ দাঁড়িয়ে থাক। ওরু তার কথা মতো একদম সোজা হয়ে দাঁড়ালো। কখন 2 হাত স্ট্যান্ড থেকে ছেড়ে দিল তার মনে নেই। হঠাৎ বাস ঝাঁকিয়ে উঠল। ওরুর সামনে পড়ে যেতে নিচ্ছিল। নিজেকে বাঁচাতে পেছনে যা পেয়েছে টেনে ধরেছে। তন্ময়ের বুকের দিকে শার্টের 2টো বোতাম শব্দ করে ছিঁড়ে গেল। ওরু হতবাক হয়ে গিয়েছে। বড় বড় চোখ করে ফিরে তাকালো। সে তন্ময়ের বুকে শার্ট টেনে ধরেছিল। মাথা তুলে তাকিয়ে দেখল তন্ময়ের চোখ জোড়া রাগে লাল হয়ে গেছে। ভয়ে ওরুর গলাটা শুকিয়ে কাটকাট। সে নিচে তাকিয়ে বোতাম খুঁজতে লাগল। পেল না। না পেয়ে শার্ট গুছিয়ে দিয়ে ভয়ে ভয়ে বলল, আমি সেলাই করে দেব ভাইয়া। তন্ময় রাগে বাকরুদ্ধ। সে ঠিক কী করবে এই মেয়ের সাথে বুঝে উঠতে পারছে না। একটা মানুষ এতটা মেসি কিভাবে হয়? ইচ্ছে করছে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিতে এর। নিজেকে কোনো রকমে সামলে ওরুকে ঘুরিয়ে ফেলল। ওরুর হাত 2টো পেছন থেকে পেঁচিয়ে ধরে রাখল। এভাবেই পুরোটা রাস্তা যাবি। চোখ জোড়া ভিজে উঠেছে ওরুর। খুব ব্যথা পাচ্ছে। সে কি ইচ্ছে করে করেছে নাকি? লোকটা শুধু ওরুকে বকাঝকা করে। ছোট্ট মনের তাকে এভাবে বকাঝকা করলে হয়? কয়েকবার হাত ছাড়াতে চাইল। তন্ময় আরও শক্ত করে ধরল। উপচে পড়া চোখের জল নিয়ে ওরু এক অদ্ভুত অনুভূতি পেতে শুরু করেছে। তার বুক এত দ্রুত বেগে ছুটছে কেন? মাথা ব্যথা নিয়ে দীপ্ত পাশে মুখ লুকিয়ে হাসছে।
একসময় শব্দ করে হাসতে লাগলো। তার হাসি দেখে অরু রেগে গেল, চোখ রাঙিয়ে তাকালো। তাতে দীপ্তর হাসি বেড়ে গেল শতগুণ। মার্জির অবস্থাও একই রকম। সে নিজের হাসি লুকোতে জানালার বাইরে তাকালো। আধ ঘন্টার মধ্যেই বাস পৌঁছে গিয়েছে গন্তব্যে। তন্ময় অরুর হাত ছেড়ে দিতেই সে কুঁকড়ে উঠল। ব্যথায় তার হাত অবশ হয়ে গিয়েছে এক প্রকার, নাড়াতেও কষ্ট হচ্ছে। তন্ময় তাকে ফেলেই দীপ্তকে নিয়ে নেমে গেল। অরু নিজের হাত চেপে নেমে এসেছে একটু পর। তার চোখের পাতায় তখনও জল। হেঁচকি তুলে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় তখন বাস হেল্পারের সাথে সাইকেল নামাতে ব্যস্ত। অয়নের সাইকেল নিয়ে মার্জি দৌড় লাগালো। সে দ্রুত পায়ে অয়নদের বাড়িতে সাইকেল রেখে এসে নিজেরটা নিয়ে চলে যাচ্ছে। মোড়েই তার জন্য তার ভাই এহসান অপেক্ষা করছে। তন্ময় ধমকে সুরে বলল, দ্রুত ঘরে যা। ওরও 1 সেকেন্ড অপেক্ষা করল না। সাইকেল নিয়ে দ্রুত পায়ে চলে যাচ্ছে। হুট করে ফিরে তন্ময়কে ভেঙিয়ে গেল। তারপর আরেকটু গিয়ে আবারও মাথা ঘুরিয়ে জিহ্বা দেখিয়ে চলে গেল ভেতরে। দীপ্ত চাচ্ছিল তন্ময়কে টেনে বাড়ির ভেতরে নেবে, তবে যেই রাগীভাবে তন্ময় তাকিয়ে আছে তা দেখে দীপ্তর গলা দিয়ে কোনো শব্দই বেরোলো না। আলগোছে চলে এসেছে সেও। যেতে নিয়ে বেশ কয়েকবার পিছু তাকালো। তন্ময় তখনও দাঁড়িয়ে। যতক্ষণ বাড়ির গেটে না ঢুকেছে ততক্ষণ দাঁড়িয়েই ছিল। ড্রয়িং রুমে মোস্তফা সাহেব বসা। সদর দরজার সামনে দাঁড়িয়ে আনোয়ার সাহেব। সুমিতা বেগম দাঁড়িয়ে আছেন চিন্তিত চেহারা নিয়ে। মুফতি বেগম রান্নাঘর থেকে বারবার চলে আসছেন। কোনো কাজেই মন লাগছে না। বাচ্চাগুলো এই প্রথম এমনটা করেছে। আগে একটু লুকোচুরি করেছে, তবে কিছু সময়ের জন্য। এমন পুরোটা দিন পার করে দেয়নি। অরু ঢুকতেই আনোয়ার সাহেব মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। ভেজা কাপড় চোপড় লক্ষ্য করতেই বললেন, কী করেছ এগুলো মা? সুমিতা বেগম তেড়ে এসেছেন। অরুর কান টেনে বললেন, কিসের মা? ওর পা দুটো ভাঙবো আজ। দীপ্তকে ওহি সাহেব হাতের কাছে পেতেই পাছায় উদম চর বসালেন, তবে একটাই চর মেরেছেন। ছেলের গরম শরীর উপলব্ধি করে মারার সাহস পেলেন না আর। মুফতি বেগম ছেলেকে কোলে নিয়ে উপরে চলে গেলেন। অরুকে মাথায় কয়েকটা চর দিয়েছে সুমিতা বেগম, তবে আনোয়ার সাহেব উপস্থিত থাকায় মারতে পারেননি। মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, কে দিয়ে গিয়েছে তোমাদের অরু? তন্ময় ভাই। মোস্তফা সাহেব থমকে গেলেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আশা নিয়ে শুধালেন, চলে গেছে? দেখেছিলাম তো দাঁড়িয়ে আছে। মোস্তফা সাহেব বললেন, যাও, দ্রুত কাপড় চোপড় পরে নাও, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা বড় চাচ্চু। অরুণ নাক টানতে টানতে উপরে উঠছে। পিছু ফিরে দেখল মোস্তফা সাহেব বাহিরের দিকে যাচ্ছেন, নিশ্চয় তন্ময় ভাইয়ের আশায়। কিন্তু তন্ময় ভাই কি এখনও আছে? মোস্তফা সাহেব বেরিয়ে মোড়ের মাথায় তাকালেন। তন্ময় দাঁড়িয়ে আছে তখনও। তার দৃষ্টি বাড়ির দিকেই ছিল। বাবা ছেলের দৃষ্টি মুহূর্তেই এক হয়ে গেল। অপ্রস্তুতভাবে নড়ে উঠলেন মোস্তফা সাহেব। এগিয়ে যাবেন নাকি বাড়ির ভেতরে চলে যাবেন? ছেলেকে কি তিনি ফেস করতে পারবেন? তন্ময় এগিয়ে আসলো না, তবে সেখানকার একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো এবং দুটো চায়ের অর্ডার দিল। মোস্তফা সাহেব এগিয়ে যাচ্ছেন ছেলের দিকে। দোকানের সামনে এসে পৌঁছে তিনি সময় নিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তন্ময়ও তাকালো, ভাবলেশীন ভঙ্গিতে তাকালো। বসো বাবা। মোস্তফা সাহেব বসলেন। তন্ময়ও তার পাশে বসল। দোকানদার একটা চায়ের কাপ এগিয়ে দিতেই সেটা নিয়ে তন্ময় মোস্তফা সাহেবের দিকে এগিয়ে দিল, আর একটা নিজে নিল। গরম গরম চায়ে চুমুক দিয়ে যাচ্ছে সমানে। বাবার দিকে তাকাচ্ছে না তন্ময়। মোস্তফা সাহেব তখনও ছেলেকে দেখতে ব্যস্ত। ছেলেটা তার শুকিয়ে গেছে,
ক্লান্ত বিষণ্ণ চেহারা হয়ে আছে। তার বুকটা জ্বলে পুড়ে ছারখার হতে লাগলো। এত কষ্ট করে এমন বড় রাজ্য দাঁড় করিয়ে কি হলো? এত টাকা পয়সা কামানোর কি মানে দাঁড়ায় যখন সন্তানেরা সেই টাকা ব্যবহার করে না? সাবিহার রিক্সা, বাস, অটো দিয়ে চলাফেরা করে। বাড়িতে 2-3টা গাড়ি থাকতেও আর ছেলের কথা কী বা বলবেন। নিজেদের ফ্যাক্টরি বিজনেস ছেড়ে অন্যের কোম্পানিতে চাকরি করে। হতাশায় তিনি নির্বোধ হয়ে গিয়েছেন। তন্ময় জমিন থেকে নজর সরিয়ে বাবার দিকে তাকালো। খুব আদুরে কণ্ঠে প্রশ্ন করল, কেমন আছো বাবা? মোস্তফা সাহেবের চোখ জোড়ায় জ্বালা করছে। তিনি ছেলের থেকে চোখ সরিয়ে নিলেন। নিজের লালচে চোখ জোড়া লুকানোর বৃথা চেষ্টায় পড়ে রইলেন। অসহায় গলায় বললেন, সন্তান বাবাকে ফেলে রেখে গিয়ে জিজ্ঞেস করছে কেমন আছে তার বাবা। চাটা ঠান্ডা হচ্ছে, খেয়ে নাও। ভিজে কাপড় চোপড় পরে আছো, ঠান্ডা লেগে যাবে। বাসায় আসো, মা অপেক্ষায় আছে। ফিরতে হবে আমায় বাবা। মোস্তফা সাহেব ছেলের দিকে তাকালেন। তন্ময় উঠে 2 কাপ চায়ের টাকা পরিশোধ করল। যাওয়ার জন্য পা বাড়িয়েও দাঁড়িয়ে রইল। যেতে পারছে না। মোস্তফা সাহেব নিজেই বাড়ির দিকে চলে যাচ্ছেন। সে সেভাবে বসে থাকলে ছেলে তার যাবে না। ভিজে কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে। ছোট থেকে খুব নাজুক স্বভাবের। অল্পতেই ঠান্ডা জল লেগে যায় ছেলেটার। রাতে অসুস্থ হয়ে পড়বে ছেলেটা। চিন্তায় মোস্তফা সাহেবের বুকটা ব্যথা করছে। অয়ন ভেজা কাপড় চোপড় পরে এখনও বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে। তার সামনে বাইক রাখা। সাবিহার ছুটি হতে 5 মিনিট বাকি এখনও। অয়ন হুট করে হাঁচি দিয়ে উঠল। ঠান্ডা লেগে গিয়েছে তার। নাক টান টান করছে। বৃষ্টি থেমে গিয়েছিল, এখন আবার পড়ছে। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। অয়ন একধ্যানে রাস্তায় তাকিয়ে রইল। তার অদ্ভুত এক ইচ্ছে জেগে উঠল। যদি সাবিহার শাড়ি পরে এমন বৃষ্টির রাতে ল্যাম্পপোস্টের রেখা অনুসরণ করে তার হাতে হাত রেখে হাঁটে, কেমন হবে? বৃষ্টি ভেজা স্নিগ্ধ সাবিহাকে তখন কেমন দেখাবে? অয়ন কিছুক্ষণ আগে 2টো সিগারেট কিনে এনেছিল, সেটা ধরালো। বড় বড় কয়েকটা টান মেরে ধোঁয়া ছুঁড়ে মারল মাথা উঁচু করে। আর চোখে খেয়াল করল সাবিহা বেরোচ্ছে। আজ আর সিগারেট ছড়ালো না, টেনেই যাচ্ছে। একসময় চোখে চোখ পড়ল। আলগোছে সিগারেট পাশেই ফেলে দিল। সাবিহা হুট করেই রেগে গেল, কিন্তু তার রাগ কি নিয়ে আন্দাজ করতে পারছে না। অয়নের উপর সে চরম বিরক্ত। এই ভেজা কাপড় চোপড় পরে এখনও দাঁড়িয়ে। ছেলেটা কি পাগল? আর চোখে তাকালো। অয়নের টাই ঝুলে বুকের মাঝখানে দুলছে। চুলগুলো কপালের সামনে লেপ্টে আছে। আশ্চর্যজনকভাবে ভার্সিটির ড্রেস কোডে অয়নকে একদম বাচ্চা বাচ্চা লাগছে না। বয়সের তুলনায় বেশ বড় বড় ভাব নিয়ে রেখেছে। সাবিহার চোখের সামনে অয়ন বাইকে উঠে বসেছে। বাইক স্টার্ট করে বসা, কিন্তু যাচ্ছে না। যেন সাবিহার উঠে আসার অপেক্ষায়। সাবিহা না দেখার ভান করে দাঁড়িয়ে আছে। মাত্রই বাস এসে থেমেছে সাবিহার সামনে। সাবিহা একবার বাসের দিকে তাকালো তো একবার অয়নের দিকে। অয়ন সামনে তাকিয়ে, তার দিকে তাকাচ্ছে না। সাবিহা বাসের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মন বিচলিত। ভেজা কাপড় চোপড় পরিহিত অয়নকে দেখে তার ইচ্ছে করছে না আর বাসে যেতে। বাস আর অপেক্ষা করল না, চলে গেল। সাবিহা দাঁড়িয়ে তখনও। বৃষ্টি হচ্ছে। সাবিহার কথায় তাকালো অয়ন। তার উপরেও তো বৃষ্টি পড়ছে। সে কিভাবে না জানা যে বৃষ্টি পড়ছে? সাবিহা আকাশের দিকে তাকালো। মৃদু বৃষ্টি। এই বৃষ্টিতে বাইকে চড়ে গেলে এক আলাদা অনুভূতি কাজ করবে। এই অনুভূতি সাবিহা উপভোগ করতে চায়। এগিয়ে গেল বাইকের দিকে। তখন অয়নের কাঁধে হাত রেখে পেছনে উঠে বসল।
অয়নের ঠোঁটে বিশ্বজয়ের এক অমায়িক হাসি ফুটে উঠল। সে একটানে বাইক নিয়ে দূর দূরান্তে ছুটে চলল। সাবিহা প্রস্তুত ছিল না মোটেও। শক্ত করে ধরল অয়নের কাঁধ। ধীরে চালাও। অয়ন বলল, আমাকে শক্ত করে ধরুন সাবিহা। সাবিহার হৃদয় কেঁপে উঠল। সেই প্রথম তার নাম অয়নের মুখে শুনছে। আগে কখনো নাম ধরে বলেনি, আমি তোমার বড়। অয়ন বৃষ্টির মধ্যে চেঁচিয়ে উঠল নিজের সর্বশক্তি দিয়ে, সাবিহা। সাবিহা কর্ধের ভান করে শাসালো, অয়ন। অয়ন আরও জোরে তার নাম উচ্চারণ করল। নিজের নাম যেন চারপাশ থেকে শুনছে সে। এই ব্যাকুল অনুভূতি কিভাবে অস্বীকার করবে? অয়ন শব্দ করে হাসছে। তার হাসির শব্দে সাবিহার ঠোঁটের কোণ উঁচু হয়ে আসছে। পরপর চোখ জোড়া বন্ধ করে ফেলল। বৃষ্টির ফোঁটা তার চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। চুলগুলো খুলে গিয়েছে ততক্ষণে। ওড়না ছোটাছুটি করছে বিধায় সেটা পেঁচিয়ে নিল। অয়ন শব্দ করে বলল, আমাকে শক্ত করে ধরুন। এই, না না, আমি ভয় পাই। ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবেন, আমি তো তাই চাই। আমি কিন্তু নেমে যাব। আমি নামতে দেব না আপনাকে। বাইক আরও স্পিডে চলছে। ভয়ে সাবিহা কখন ঘনিষ্ঠ হয়ে বসেছে খেয়ালই করেনি। তার দুই হাত অয়নের দুই কাঁধে। ভয়ে খামচে ধরে আছে সেখানটায়। অয়ন বৃষ্টির মধ্যে উচ্চস্বরে একটা গানের সুর তুলল। সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। আশ্চর্যজনকভাবে অয়নের গলা খুব সুন্দর। গান গাওয়ার ভঙ্গিমা বলে দিচ্ছে সে প্রায়শই গান গায়। সাবিহার খুব করে ইচ্ছে হলো একটা সম্পূর্ণ গান অয়নের থেকে শুনতে। পরক্ষণেই নিজেকে মনে মনে বকল। লজ্জার মাথা খেয়েছে। বুড়ো বয়সে একটা একটুখানি ছেলের মুখ থেকে গান শুনতে ইচ্ছে করে তার। নিজেকে নিজেই ভেঙালো সাবিহা। তারপর রাস্তায় নজর রাখল। তবে বৃষ্টির রাতে বাইকে বসে অয়নের মুখে শোনা এই গান মনে হয় না সে কখনো ভুলতে পারবে। তার বুকের ভেতর ধুকপুক করতে থাকা হৃদয় তাকে ভুলতে দেবে না। অনেক রাস্তা ঘুরিয়ে ফিরিয়ে তারপর বাড়ির সামনে বাইক থামিয়েছে অয়ন। সাবিহা নেমে দ্রুত পায়ে বাড়িতে ঢুকে গেল। ফিরে তাকালো না। অয়ন তাকিয়েই রইল। তার ঠোঁটে দুষ্টু হাসি। তার মন বলছে সে একটু হলেও সাবিহার মন নাড়াতে সক্ষম হয়েছে। হঠাৎ সাবিহা ফিরে এলো। ধমকে সুরে বলল, এই ছেলে, যাচ্ছ না কেন? ধমক দিয়ে সে ঘরে ঢুকে গিয়েছে। এবার অয়ন শব্দ করে হাসতে লাগল। হাসতে হাসতে সে বাইক স্টার্ট করে একটানে চলে গেল। আপাতত বাইক সে তন্ময়ের বাসার সামনে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাবে। একটা লম্বা ঘুম দেবে। শাহজাহান বাড়ির তিন দুলাল আজ জ্বর ঠান্ডা নিয়ে বিছানায় পড়ে আছে। ডাক্তার আশরাফুল রাত 9টায় এসেছিলেন। অরু, সাবিহা এবং দীপ্ত, এই তিনজনকে দেখে ওষুধ দিয়ে গেছেন। সাবিহা এবং দীপ্ত ওষুধ খেয়ে নিজেদের রুমে ঘুমিয়ে পড়েছে। কিন্তু অরু জ্বর নিয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরছে ফিরছে। আর তাকে বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে সুমিতা বেগম। হাতে পেলেই চট্টর মেরে দিতে পারেন। অরু ঘুরে ফিরে পৌঁছেছে মোস্তফা সাহেবের রুমের দিকে। মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছেন অন্ধকার রুমে। অরু হুট করে দরজা খুলে মাথাটা ঢুকিয়ে দিল। মোস্তফা সাহেব ধরফর করে বুকে হাত চেপে ধরলেন। আর একটু হলে তিনি চিৎকার করে বসতেন। নিজেকে সামলে নিয়ে গম্ভীর স্বরে ধমক দিলেন, অরু। অরু ঘুমন্ত কণ্ঠে বলল, সরি চাচ্চু। তারপর বোকাশোকা চেহারায় গম্ভীর ভাব নিয়ে উস্কো খুস্কো অবস্থায় মোস্তফা সাহেবের রুমে লাইট জ্বালালো। লাফিয়ে বিছানায় বসল। পাশের জায়গা থাপড়ে মোস্তফা সাহেবকে বসতে ইশারা করল। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসলেন। অরু ফ্যালফ্যাল নয়নে তার পানে তাকিয়ে রইল।
তারপর আরেকটু চেপে বসলো তার দিকে। মোস্তফা সাহেবকে হাতের ইশারায় মাথাটা তার দিকে আনতে বলল। মোস্তফা সাহেব আনতে এসে ফিসফিসিয়ে বলল, আমি জানি। কি? আমি জানি তুমি কেন চিন্তিত। কেন? তুমি তন্ময় ভাইকে নিয়ে চিন্তিত। আজ তন্ময় ভাই বৃষ্টিতে ভিজেছে। তার তো নাজুক শরীর, অল্পতেই জ্বর ঠান্ডা তাকে কাবু করে ফেলে। আজ তো তার তুখোড় জ্বর উঠবে। তুমি নিশ্চয়ই জানতে চাও জ্বর কতটুকু উঠেছে, বেশি নাকি কম? ডাক্তার পাঠাবে নাকি এসব ভাবছ? শোনো, আমি বলি। মোস্তফা সাহেব অরুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কপাল চাপড়ালেন। এই মেয়ে নিশ্চয় জ্বরে বোধগম্য হারিয়ে ফেলেছে, তাই তার সামনে এমন আবোল তাবোল বকার সাহস পাচ্ছে। ডান হাতের উল্টো পাশ অরুর কপালে ছুঁয়ে দিলেন। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এই মেয়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠলে নিজের মধ্যে আর থাকে না, আবোল তাবোল বলে। এবং তার উপর ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস, হাঁটা চলা তো আছেই। মোস্তফা সাহেব নিচে নেমে আসলেন। সুমিতা বেগম তখন সোফার নিচে দেখছেন। মেয়েটা তার এখানে লুকালো নাকি? মোস্তফা সাহেবকে দেখে দ্রুত তিনি উঠে দাঁড়িয়ে বললেন, অরুকে পাচ্ছি না। আমার রুমে। সুমিতা বেগম মেয়েকে বকাঝকা করতে করতে উপরে উঠছেন। গিয়ে দেখেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে বিছানার কোণায়, যে কোনো সময় ফ্লোরে পড়ে যাবে। এগিয়ে গিয়ে অরুকে উঠালেন, তারপর নিয়ে চললেন নিজের রুমে। আজ বাবা মায়ের সাথেই ঘুমাবে সে। মোস্তফা সাহেব বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ড্রয়িং রুমে, যেন মনস্থির করছেন। নিজেকে প্রস্তুত করে কল করলেন ম্যানেজারকে। ম্যানেজার আলামিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের মধ্যে মোস্তফা সাহেব তাকে একটা কাজ দিলেন। ডাক্তার আশরাফুলকে নিয়ে এক্ষুনি 4 নাম্বার লাইনে 6 নাম্বার বাড়ির 5 নাম্বার ফ্ল্যাটে যাবে এবং আমার ছেলেকে দেখে আসবে। ঔষধপত্র অন্যান্য যা লাগে দিয়ে আসবে। আদেশ দিয়ে তিনি পুনরায় নিজের রুমে চলে গেলেন। যতক্ষণ না ম্যানেজার আলামিন নিজের কাজ শেষ করে জানাবেন, ততক্ষণ মনে হয় না মোস্তফা সাহেব আর ঘুমাবেন। ম্যানেজার আলামিন 6 নাম্বার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দারোয়ান গেট খুলছে না। অচেনা মানুষদের ঢোকার অনুমতি নেই। আলামিন বললেন, 5 নাম্বার ফ্ল্যাটের একজন সদস্যকে ডেকে দিতে, তাহলেই হবে। দারোয়ান কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ডাক্তার আশরাফুল মাত্রই ম্যানেজার আলামিনের পাশে এসে দাঁড়িয়েছেন। বারবার হাত ঘড়ি দেখছেন। তিনি সকাল থেকেই ব্যস্ত রুগী দেখতে। এখনও বাড়ি ফিরতে পারেনি। তন্ময়কে দেখেই বাড়ি ফিরবেন। জবেদা বেগম পরপরই নিজেই নিচে নেমে এসেছেন। দরজার সামনে এসে ম্যানেজার আলামিনকে দেখে চমকে উঠলেন। ম্যানেজার আলামিন সালাম জানালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার, এত রাতে আপনি এখানে? শুনেছি তন্ময়ের জ্বর, তাই ডাক্তার নিয়ে এসেছি। কার থেকে শুনলেন? অরু বলছিল আর কি। জবেদা বেগম তাদের ঢুকতে দিলেন, সাথে নিয়ে চললেন উপরে। তন্ময়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠেছে। তিনি এত রাতে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। ফার্মেসিও সব বন্ধ। বাধ্য হয়ে সকালের অপেক্ষা করছিলেন। এখন যেহেতু ডাক্তার নিয়ে এসেছে ম্যানেজার আলামিন, তিনি তার উপর ভীষণ কৃতজ্ঞ। সকাল সকাল ঘুম থেকে উঠে নির্লজ্জ অরু পেট ভর্তি গ্যাস্ট্রিক নিয়ে পুরি সিঙাড়া সমুচা খাচ্ছে। তার চারপাশ ফিল আপ হয়ে আছে ব্যবহৃত টিস্যু দিয়ে। জ্বর কমেছে, তবে ঠান্ডা একটুও কমেনি। তাতে কি, কলেজে যেতে হবে না দেখে সে মহা আনন্দে আনন্দিত। সে ঠান্ডা কি উপলব্ধি করতে পারছে না। সাবিহা এসেছে তার রুমে। এসে ঝাঁটা দিয়ে বিছানার চারপাশে থাকা টিস্যুগুলো নিচে ফেলে দিল। তারপর অরুর পাশেই শুয়ে পড়ল। তারও আজ ছুটি। সকাল সকাল উঠে শুনছে তার বাবা অফিস থেকে সিক লিভ নিয়েছে। জ্বর নেই, তবুও তাকে রেস্ট নিতে হবে, কাজে যাওয়া যাবে না। ওরও আপুর সামনে সমুচা ধরে বলল, একটু খাবা? না। একটু খেয়েই দেখো না।
সাবিহা উঠে বসল। একটা সমুচা নিয়ে সে চিবুচ্ছে। চিবানোর ফাঁকে সে অরুর দিকে তাকালো। অরু তার দিকে আশাহত চোখে তাকিয়ে আছে। নজর ফিরিয়ে নিয়ে বলল, কি চিন্তা করছো তন্ময় ভাইকে নিয়ে, তাই না? মন আকুপাকু করছে তার খবরাখবর জানার জন্য। তাহলে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। কিসের বেরিয়ে পড়ি? তুই এখন যাবি, গিয়ে দেখবি কি অবস্থা, তারপর আমাকে এসে জানাবি। যা। বললেই হলো? পারবো না, তুমি সঙ্গে না গেলে যাচ্ছি না। বাবা যেতে দেবে না। দেবে দেবে, বড় চাচ্চুর মন এখন কটন ক্যান্ডির মতো ছুঁয়ে দিলেই গলে যাবে। সাবিহা দ্বিধাবোধ করছে, তবুও তার দ্বিধা চুরমার করতে এসেছে দীপ্ত। হাফ প্যান্ট, টি শার্ট, মাথায় ক্যাপ এবং পিঠে ব্যাগ চেপে তৈরি হয়ে এসেছে। হাতে টিফিন বাক্স তার। কপালের থেকে ঝাঁকড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল, মা তন্ময় ভাইয়ের ফেভারিট ডিশ রান্না করে দিয়েছে, তাড়াতাড়ি চলো, 11টা বেজে গেছে। ওরও হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘরদুয়ার উথাল পাথাল করে তৈরি হচ্ছে। সাবিহার মনও আঁকুপাকু করছে। সেও যেতে চায় ভাইকে দেখতে, কিন্তু ওরও সাবিহার হাত টেনে দাঁড় করালো। সাবিহা অলরেডি তৈরি আছে। সে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। সেভাবেই সাবিহাকে টেনে নিয়ে যাচ্ছে অরু। ড্রয়িং রুমে টিফিন বাক্স হাতে দাঁড়িয়ে আছে সুমিতা বেগম। অরু আসতেই হাতে ধরিয়ে দিল বাক্স। সেও তন্ময়ের পছন্দের একটা ডিশ বানিয়ে দিয়েছে। মোস্তফা সাহেব কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হাতের প্যাকেটখানা অরুর হাতে দিলেন। তিনি এনেছেন মোল্লা হোটেলের কাঁকড়া ভাজা। এখানকার কাঁকড়া তন্ময় খুব পছন্দ করে। তারপর সাবিহার দিকে তাকিয়ে শুধালেন, তুমি যাবে? না মানে? বাবা, গেলে যাও, দেখে আসো। তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সাবিহা খানিকটা হাসল। বাবার যাওয়ার পানে তাকিয়ে রইল। মোস্তফা সাহেবের কড়া আদেশ ছিল কেউ যেন ওই বাড়িতে না যায়। কারণ আছে অবশ্য। তিনি ভেবেছেন হয়তো কারো দেখা না পেলে স্ত্রী সন্তান বেশি দিন আলাদা থাকতে পারবে না। তাদের ছাড়া ওদের মন টিকবে না। ঠিকই চলে আসবে, কিন্তু তিনি ভুল। 2 বছর তো চলে গেল। এই দ্বিধার দেয়াল টপকে তিনি গেলেন না, আর স্ত্রী সন্তানও এলেন না। যাওয়ার সময় অরুদের সাথে রুবিও যোগ হয়েছে। তন্ময়দের ফ্ল্যাট এখান থেকে এখানেই, 10 মিনিটের রাস্তা। তাই গাড়ি নিল না, হেঁটেই চলেছে। রাস্তার মোড়ে অ্যাজ ইউজুয়াল অয়ন দাঁড়িয়ে বন্ধুদের সাথে। অরুদের দেখে এবার এগিয়ে আসলো না, বরং দীপ্ত চেঁচিয়ে বলল, অয়ন ভাইয়া, আমরা তন্ময় ভাইয়ের বাসায় যাচ্ছি তাকে দেখতে। অয়ন খানিকটা হাসল। অরু বলল, আমাদের সঙ্গে যাবে? যাওয়া যাবে বুঝি? অবশ্যই, এসে পড়ো। হাতে এত কিছু, তন্ময় ভাইয়ের জন্য বুঝি সব? আমারও তো জ্বর হলো। কই, আমার জন্য তো কিছু আনলে না? ওরও একটা টিফিন বাক্স অয়নের দিকে এগিয়ে দিল। এই নাও, তোমার জন্য। অয়ন নিল, সাথে দীপ্তর হাতেরটাও নিয়ে নিল, কিন্তু সাবিহার হাতেরটা নিল না। ঠোঁটে হাসি ঝুলিয়ে সে সাবিহার পাশাপাশি হাঁটছে। আওয়াজ নামিয়ে নম্র সুরে জিজ্ঞেস করল, রাতে জ্বর এসেছে? মাথা ব্যথা আছে এখনও? আমার কিন্তু এখনও শরীরে জ্বর। সাবিহা আচমকা মাথা তুলে তাকালো অয়নের দিকে। অয়ন হেসে ফেলল। হেসে ভ্রুজোড়া উঁচু করে বলল, এই তো জ্বর সেরে গেল। সাবিহা চোখ মুখ অন্ধকার করে অয়নের সামনে এগিয়ে যাচ্ছে। জবেদা বেগম স্যুপ বানাতে ব্যস্ত। রান্নার ফাঁকে ফাঁকে তিনি ছেলেকে দেখছেন। তন্ময় তখনও ঘুমিয়ে আছে। রাতে সিক লিভ নিয়ে রেখেছে অফিস থেকে, তার উপর জ্বর কমেনি। ঠান্ডা লেগে নাক লাল হয়ে আছে। জবেদা বেগম বিছানার কোণায় বসলেন। ছেলের কপালের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন। ওঠ আব্বা, একটু কিছু খেয়ে ওষুধ নিয়ে তারপর না হয় শুয়ে থাক। তন্ময় নড়ে চড়ে উঠল।
সেই সময় ক্রমাগত কলিং বেল কেউ টিপেই চলেছে। জবেদা বেগম ভড়কে গেলেন। আসছি আসছি বলে তিনি দৌড়ে ছুটলেন দরজা খুলতে। চোখের সামনে সাবিহা দাঁড়িয়ে আছে। তিনি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না, অবাক চোখে তাকিয়ে আছে। সাবিহা এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। হুঁশ এলো জবেদা বেগমের। মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। অরু তাদের পাশ দিয়ে ঢুকে গেল ভেতরে। তার দাঁড়িয়ে থাকার সময় নেই। দীপ্ত এবং রুবিও তাই করল। শুধু অয়ন দাঁড়িয়ে মা মেয়ের কান্না দেখছে। একসময় কাঁদতে কাঁদতে জবেদা বেগমের চোখ গেল অয়নের উপর। তাকে দেখেই কান্না কোনো রকমে বন্ধ করলেন। লজ্জিত ভঙ্গিতে মেয়েকে ছেড়ে অয়নের মাথায় হাত রাখলেন। অয়ন সালাম জানাতেই তিনি সালামের জবাব দিয়ে বললেন, ভেতরে আসো। গতকাল তন্ময়ের বাইক বুঝি তুমিই রেখে গিয়েছিলে? জি। এভাবে কেউ রাখে? কই আমার সাথে দেখা অবধি করলে না। রাত হয়ে গিয়েছিল ভীষণ। হ্যাঁ, সেটাও ঠিক। এখন এসে ভালোই করেছ। দুপুরে খেয়ে যাবে বলে দিলাম। অয়ন হাসল। আর চোখে দেখল সাবিহা বাম পাশের একটা রুমে যাচ্ছে। সেখানে ওরও দীপ্ত রুবিও ঢুকেছে। নিশ্চয়ই তন্ময়ের রুম সেটা। অয়ন সেদিকেই পা বাড়ালো। সাবিহা তন্ময়ের পাশে বসেছে। রুবি চেয়ার টেনে বসেছে। দীপ্ত বিছানার উপর বসেছে। আর অরু তন্ময়ের পড়ার টেবিল ঘাটাঘাটি করতে ব্যস্ত। হাতিয়ে খুঁজে বের করছে তন্ময়ের ডায়েরি। বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকা তন্ময় হালকা চোখ খুলে আগে অরুকে ধমকে উঠল, আমার টেবিল থেকে দূরে যা। অরু কেবলই ডায়েরিটা হাতে নিয়েছিল। তন্ময়ের হুঙ্কারে সেটা ফেলে এক লাফে দরজার সামনে চলে এলো। সাবিহা হেসে প্রশ্ন করল, এখন একটু ভালো লাগছে ভাইয়া? এটাকে সাথে এনেছিস কেন? ওকে দেখে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। অরু ভীষণ কষ্ট পেল। অভিমানী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। সাবিহা পিছু ডাকল, অরু। উফ ভাইয়া, এভাবে কেউ। তার বলার পূর্বেই অরু মাথাটা ঢুকিয়ে তন্ময়কে ভেঙচিয়ে চলে গেল। সাবিহা গলায় থাকা কথাগুলো হজম করে ফেলল। কার সাপোর্ট টানতে নিয়েছিল সে? তন্ময়ের গম্ভীর মুখে ঠোঁটের কোণে স্মিত হাসি দেখা গেল। দীপ্ত বলল, আমি মাথা টিপে দেই। হুম। তন্ময় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ফ্লোরে পড়ে থাকা ডায়েরি উঠিয়ে সেলফের ভেতরে ঢুকিয়ে রাখল। তারপর বলল, ফ্রেশ হয়ে আসি, বস তোরা। মায়ের কাছে যাই। তুমি এসে দেখো তোমার জন্য কত কিছু পাঠিয়েছে চাচিরা। আসছি আমি। সাবিহার পেছন পেছন অয়নও ড্রয়িং রুমে চলে এসেছে। অরু তখন টিভি দেখতে ব্যস্ত। অয়ন ঠিক তার পাশেই বসল। জবেদা বেগম রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন। ফ্রিজ খুলতেই তার চোখ মুখ অন্ধকার। গরুর গোস্ত নেই। অনেক সবজিও শেষ। কী রান্না করবেন? ছেলেটাকে বাজারে পাঠাবেন তারও উপায় নেই। অসুস্থ শরীর নিয়ে কি বাজারে যাওয়া সম্ভব? সাবিহা হুট করে মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে। ফ্রিজে চোখ বুলিয়ে বলল, কি আনতে হবে? আমাকে বলো, এনে দিচ্ছি। পারবি তুই? পারবো না কেন? তুমি লিস্ট করে দাও, যাবো আর আসবো। একা যাস না? অয়ন মন দিয়ে টিভি দেখছিল না, তাই জয়া বেগমের কথাগুলো শুনে নিয়েছে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই। জবেদা বেগম হেসে বললেন, অয়ন যাবে বলছে। সাবিহা, ওকে সাথে নিয়ে যা। সাবিহার চোখে মুখে সংকোচ দেখা যাচ্ছে। সে চাইছে না অয়নের সাথে যেতে। মোট কথা সে চাচ্ছে না অয়নের আশেপাশে থাকতে। কিন্তু ভাগ্য ঘুরে ফিরে তাকে এমন পরিস্থিতিতে কেন ফেলছে? সাবিহার এসব চিন্তাভাবনা নিতে আর ভালো লাগছে না। অরু ছাদে এসেছে। ছাদে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে মুহূর্তেই চিনে ফেলল সে। এই ছেলেটাই তো ছিল সুমনার সাথে গতকাল। ছেলেটার নাম নিলয়। নিলয় আর সে একই ক্লাসে পড়ে। নিলয়কে দেখেই তো অয়ন বলেছিল,
চরিত্র ভালো না। ওরও আলগোছে চলে যেতে চাচ্ছিল, অথচ তাকে দেখে ফেলে নিলয় এগিয়ে আসলো। আরে ওরু যে, কী অবস্থা? ভালো। আজ কলেজে যাও নাই? না ভাই, বৃষ্টিতে ভিজে জ্বরে কাত আমি। ওরু মনে মনে বকল, শালা সারা রাত রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানলে জ্বর তো বাঁধবেই। মুখে বলল, ও। নিলয় কথায় কথায় অরুর খুব কাছে চলে আসার চেষ্টা করছে। অপ্রস্তুত অরু পিছিয়ে গেল কিছুটা। তন্ময় তাওয়াল হাতে মাত্রই ছাদে উঠেছে। তাকে দেখে নিলয় সরে গেল। হাসার চেষ্টা করে কিছু বলতে নিচ্ছিল, তার পূর্বে আচমকা তন্ময় তার কলার চেপে ধরল। লম্বা চওড়া সুঠাম দেহের তন্ময়ের সামনে নিলয় ছোট মাছ যেন। আশেপাশেও যেন না দেখি ওর, মনে থাকবে? নিলয় মাথা দোলালো। জি ভাই। বলছি না ওয়ার্নিং দিচ্ছি, যা ভাগ। নিলয় যেতে নিয়ে অরুকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিল। অরু তখন তন্ময়কে দেখতে ব্যস্ত। গোসল সেরে এসেছে, চুল ভেজা ভেজা, হাফ প্যান্ট আর টি শার্ট পরা সে, হাতে তাওয়াল, অন্য হাতে ফোন। অরুর বুকের ভেতর ধড়ফড় শুরু হয়েছে। তন্ময় ঘুরে দাঁড়ালো তার দিকে। এই ছেলের থেকে 100 হাত দূরে থাকবি, আর এখানে আসলে ছাদে উঠবি না, এখনই নিচে নাম। অরু বলল, ছেলেটা লুচ্চা, তাই না? আমি জানি। মেয়েদের সাথে খারাপ কাজ করে, তার ভিডিও করে, ক্যারেক্টারলেস। তন্ময় আচমকা অরুর কান টেনে ধরে বলল, এত কিছু কিভাবে শিখেছিস? অরু ভয়ে রয়ে সয়ে বলল, মানুষজন থেকে। লুচ্চা না? আপনারে বলি নাই তো, ওই নিলয় রে। তন্ময়ের শান্ত মস্তিষ্ক অশান্ত হয়ে গেল মুহূর্তেই। অরুকে রেখে হুড়মুড়িয়ে নেমে গেল। ওরও তার পিছু পিছু দৌড়ে চলছে আর বলছে, আপনারে বলি নাই তো। আপনি কি ভাবছেন আপনারে বলেছি? কথাগুলোর মাঝখানে তন্ময় থেমে গেল। সিঁড়িতে দাঁড়ানো অবস্থায় ঘুরে অরুকে সিঁড়ির রেলিংয়ে আটকে ধরল। তার সুঠাম হাত দুটো অরুর দুই পাশে রয়েছে। ঝুঁকে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অরুর চোখাচোখি হলো। ধীরস্বরে বলল, আমাকে যেদিন বলবি সেদিন তোকে লুচ্চামির এবিসিডি শিখিয়ে দেব। পরপরই সে চলে গেল। অরু পাথরের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কথাগুলো তার মস্তিষ্ক এখনও বুঝে উঠতে পারেনি, বুঝতে পেরে আর হজম করতে পারছে না। সে এমন কথা আসলেই প্রত্যাশা করেনি।